এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল ও নিরাপদ দল হচ্ছে বিএনপি, কিন্তু আওয়ামী লীগের মতো অন্যায় করলে ছুঁড়ে ফেলে দেবে জনগণ। নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন সতর্ক বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, সরকার গঠন করতে পারলে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। তাই বিএনপিকেই মানুষ ক্ষমতায় দেখতে চায় বলেও মন্তব্য করেন মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ধানের শীষের মান রক্ষা করার দায়িত্ব নেতাকর্মীদের। দলের কেউ যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। কারণ যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। এই অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। রাজনৈতিক দল গঠনের যেন হিড়িক পড়েছে। বিশেষত 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই ধারায় রকেট গতি পেয়েছে। অথচ যারা এসব দল করছেন তারা কখনো কোনো পর্যায়ে নির্বাচনেই অংশ নেননি, জেতা তো দূরের কথা। এসব দলের বেশিরভাগের কেন্দ্রীয় কার্যালয়ে ঝোলে তালা, সাংগঠনিক কার্যক্রম সাইনবোর্ডেই সীমাবদ্ধ। কেউ কেউ আবার বড় দলের সঙ্গে জোট করার স্বপ্নেও মশগুল। সেই সব কিছু দলের খোঁজ নিয়েছেন নূপুর মাহমুদ। 37/2 বিজয়নগর, প্রীতম জামান টাওয়ার, এই ঠিকানা ব্যবহার করে বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। 15 তলায় গিয়ে প্রথমে খুঁজে পাওয়া যায়নি কোথায় দলের অফিস। দেওয়ালে লাগানো চিহ্ন দেখে বোঝা গেল ছাদে যেতে হবে। সেখানে গিয়েও পরপর 3টি হলরুম, এখানেই 3টি দলের কেন্দ্রীয় কার্যালয়। পাশাপাশি 3টি হলরুমের একটি ভাড়া নিয়ে চলছে ন্যাশনাল লেবার পার্টির কার্যক্রম। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশ লেবার পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে এই দলের সৃষ্টি। গত কয়েক বছরে বারবার আবেদন করেও দল নিবন্ধন পায়নি, তবে এবার মিলবে বলে বিশ্বাস তাদের। আমাদের চেয়ারম্যানের যে নির্বাচনী এলাকা, সে কোনো ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তো সামনে আমরা আশাবাদী দক্ষ শ্রমিক শ্রেণী, আমাদের লেবার পার্টির যে কার্যক্রম সারা বাংলাদেশে আমরা আমাদের কাজ সম্পন্ন করার মাধ্যমে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করব। অথচ এই দলের কর্মী সমর্থক তো দূরের কথা, চেয়ারম্যানেরই জীবনে কখনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি কর্পোরেশনের কোনো পর্যায়েই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেনি। আগামী নির্বাচনের রোডম্যাপ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বিএনপি নেতৃত্বে, এবং আমাদের দলীয় গঠন দলীয় লোকজন নিয়ে রাজপথে আসি। এখানেই আছে আপ বাংলাদেশ পার্টি, পাশেই জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ও। সেখানে গিয়ে দেখা যায় মূল গেটে তালা ঝোলানো। এবার যাওয়া যাক 6ষ্ঠ তলায়, এই ভবনের মালিকের নিজের গঠন করা আমজনতার দলের কেন্দ্রীয় অফিসে। সবে নিবন্ধনের আবেদন করেছে, কেবলই ফ্লোরকে দলীয় অফিসের চেহারা দেবার প্রক্রিয়ার কাজ শেষ করেছে। রুম থাকলেও নেই কোনো লোকজন, ফাঁকা পড়ে আছে চেয়ার টেবিল। বের হতেই চোখে পড়ল তাড়াহুড়ো করে 2জন লোক রুমের দিকে আসছে। জানতে চাইলে বলেন, দলীয় কাজে সবাই বাইরে গেছেন। প্রোগ্রামের সময় তো আপনার লোকটুক থাকে না, প্রোগ্রামের সময় সবাই তো বাইরে থাকে। এই যে এখন আসতে ধীরে একজন পর একজন আসবে। এখানে কেউ যেন অফিসে কোনো লোক যেন থেকে যেন সময় নষ্ট না করে, কোনো দলীয় লোকজন এখানে রেস্ট করতে না পারে। 2006 সালে রাজনৈতিক দল নিবন্ধন আইন তৈরির পর এখন পর্যন্ত নিবন্ধিত কার্যকর দলের সংখ্যা 45টি। 2008, 14, 18 এবং 2024-এর প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দল নিবন্ধনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে দল নিবন্ধনের আবেদন চেয়ে। এখন পর্যন্ত 65টি দল আবেদন করেছে, আর সময় বাড়ানোর আবেদন করেছে 45টি দল। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শর্ত পূরণ হলেই পাওয়া যাবে নিবন্ধন। এটা নিয়ে এখনো কোনো কাজ করা শুরু করিনি, এটা করব আগামী সপ্তাহে করব। আমরা আজকে মিটিংটা নিয়ে ব্যস্ত, আগামীকালকে ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত। নিবন্ধন শর্ত পূরণ যারা করবে তারা নিবন্ধন পাবে। আগামী 22শে জুনের পর জানা যাবে এবার মোট কতগুলো দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
আইএমএফের কিস্তির শর্ত নিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া ঋণের কিস্তি না দিলে নিজস্ব উপায়ে বাজেট করা হবে বলেও জানান তিনি। সব শর্ত মেনে বাংলাদেশ আইএমএফের ঋণ নিতে চায় না বলে জানান অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে 21শে এপ্রিল বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশগ্রহণ নেন তিনি। বৈঠকের ফাঁকে আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের সাইডলাইন বৈঠক হয়। তবে আইএমএফের তৃতীয় চতুর্থ কিস্তির কর্মসূচির অর্থ পাওয়া নিয়ে ইতিবাচক কোনো বার্তা মেলেনি। আইএমএফ দু একটা কতগুলো ইস্যু আছে, খুব বেজন না, সেগুলো শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না। ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে, আমরা যদি ওই পথে আমরা হাত করাম। আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে যদি আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল, এই বাজেট সাপোর্ট যদি আমরা আইএমএফ এর ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা ভাবনা করছি, আমরা বাজেট আমরা নিজের মতো করে বাজেট করতে চেষ্টা করবো। ব্যবসা বাণিজ্য শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচির বিনিময় বৃদ্ধিতে আজারবাইজানের সাথে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভের সাথে সাক্ষাতে একথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজারবাইজান একটি দূরবর্তী দেশ, তাই দেশটিতে যাতায়াতে সরাসরি ফ্লাইট থাকলে শিক্ষার্থীরা জ্বালানি খাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে এবং আজারবাইজানি শিক্ষার্থীরাও বাংলাদেশের টেক্সটাইল খাত থেকে শিখতে আগ্রহী হবে। তিনি আরও বলেন, ঢাকায় দূতাবাস খোলা হলে ভিসা প্রাপ্তির জটিলতাও দূর হবে। ৬ দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো অনির্দিষ্টকালের শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে মঙ্গলবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিকে অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন পরে সংবাদ সম্মেলনে দেশের সকল ইনস্টিটিউটে অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা শাটডাউন কর্মসূচিতে যাচ্ছি এবং আমরা আমাদের যে ৬ দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সেটি পরিষ্কার করে দিয়েছি, নিশ্চিত করেছি। দাবি আদায়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটও হয় বিক্ষোভ মিছিল। পুরা ক্যাম্পাসকে শাটডাউন করে দেওয়ার একটা কর্মসূচি আমরা এটা পালন করতেছি। পুরা বাংলাদেশের সকল পলিটেকনিকই এই কর্মসূচি পালন করতেছে। যতক্ষণ না আমাদের ৬ দফা দাবি মেনে নেওয়া হবে, আমাদের শাটডাউন চলবে, অর্থাৎ ক্যাম্পাসের মধ্যে কেউ ঢুকবে না, কেউ বেরোবে না, টোটাল শাটডাউন। নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছিল উত্তাল। অধ্যক্ষের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আজকে সকল পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন এবং একাডেমিক যে কার্যক্রমগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। যতদিন পর্যন্ত আমাদের ৬ দফা দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা কোনো কার্যক্রম হতে দেব না। এছাড়া ৬ দফা দাবি আদায়ে সিরাজগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে শাটডাউন কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে এই মুহূর্তে নগদ টাকার কোনো সংকট নেই। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা অপপ্রচার বলে দাবি বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, জনদাবির পরিপ্রেক্ষিতে টাকার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর এজন্যই নতুন কোনো নোট বাজারে ছাড়া হচ্ছে না। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশ এই মুহূর্তে নগদ টাকার সংকটে আছে। গণমাধ্যমটির দাবি, কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট বাজারে না ছাড়ার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ খবরকে ভিত্তিহীন ও প্রোপাগান্ডা হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক।
কিছু নোট বাজারজাত করা হয়নি, যেটা পূর্বে ছাপানো হয়েছে, এবং এর সাথে বিজড়িত অর্থ খুব ন্যূনতম, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের আর্থিক ক্ষতির কারণ হবে এটা ভাবারও কোনো কারণ নেই। এই সংক্রান্ত কোনো নিউজ যদি আন্তর্জাতিক কোনো মিডিয়ায় প্রচার হয়ে থাকে, এটাকে আমরা প্রোপাগান্ডা ছাড়া আর কিছু বলতে রাজি না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমনিতেই সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, আর তাতে এমনিতেই বাজারে নগদ টাকার চাহিদা কম। এতে করে কমেছে নতুন নোট প্রচলনের চাহিদাও। মুখপাত্র জানান, বাজারে নগদ টাকার কোনোই সংকট নেই। জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে দ্রুততম সময়ের মধ্যে নতুন প্রিন্টেড নোট বাজারে ছাড়বে। 9 প্রকারের নোট, এটা অবশ্যই একটা বিশাল কর্মযজ্ঞ। যে নোটগুলো আছে সেগুলোতে কিছুটা মলিন মনে হতে পারে, কিন্তু ক্যাশ টাকার কোনো ঘাটতি এই মুহূর্তে বাজারে নেই। ভল্টে থাকা নতুন নোট না ছাড়ার কারণে ছেঁড়া ও মলিন নোট নিয়ে গ্রাহকের কিছুটা ভোগান্তি হচ্ছে বলে স্বীকার করেন মুখপাত্র। তবে আগামী মাসে নতুন নকশার নোট বাজারে এলে সে ভোগান্তিও থাকবে না বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। নোট ছাপানো এটি একটি বাংলাদেশ ব্যাংকের সাবসিডি প্রতিষ্ঠান, সেটার বাংলাদেশ ব্যাংকের কাজের পরিধি বিবেচনা করলে এটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের ঘটনায় অর্ধশত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। সোমবার উপজেলার আড়ালিয়া গ্রামে এক কৃষকের জমিতে আইল বানানোর সময় মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার বিকেল থেকে সেটি নিষ্ক্রিয় করতে কাজ শুরু করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। কিন্তু রাত 8টার দিকে মর্টার শেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এর তীব্রতায় অর্ধশত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। মারা যায় 3টি গরু। এ নিয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম জানান, মর্টার শেলটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার সময় আশেপাশের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য কাজ করছে। শনিবার সমাহিত করা হলেও মঙ্গলবার শেষ হয়েছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। এদিকে নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ বা গোপন বৈঠকের দিন ঘোষণা করেছে ভ্যাটিকান সিটি। আগামী 7 মে সিস্টিন চ্যাপেলে শুরু হবে এই গোপন বৈঠক। নতুন পোপ নির্বাচন করতে বিশ্বের 135 জন রোমান ক্যাথলিক কার্ডিনাল অংশ নেবেন কনক্লেভে। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, কার্ডিনালরা প্রথমে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এক সমাবেশে যোগ দেবেন। এরপর ভোট দিতে সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালটে অংশ নেবেন তারা। সমাবেশের প্রথম বিকেলে কেবল 1 দফা ভোট গ্রহণ হবে। এরপর প্রতিদিন সর্বোচ্চ 4 বার করে ভোট হবে। নতুন পোপ নির্বাচনের জন্য প্রয়োজন হবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে ভাক্সালা স্কয়ারের কাছে একটি হেয়ার সেলুনে এ হামলা চালানো হয়। হামলার পর একটি স্কুটারে করে পালিয়ে যায় হামলাকারী। বন্দুকধারী হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সুইডেনে গোলাগুলি ও গ্যাং হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইডিশ শহর ওরেব্রোতে বয়স্ক শিক্ষা কেন্দ্রে বন্দুক হামলায় নিহত হয়েছিল 10 জন। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।